বৃষ্টি ভেজা এ সকাল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনই বৃষ্টি আর একটা সুন্দর বাতাসে পুজো পুজো একটা গন্ধ চলে এসেছে। হয়তো অনেকেই বলবে পুজোর সময় তো বৃষ্টি হয় না, কিন্তু তবুও দেখবে পুজো পুজো একটা গন্ধ লেগে আছে। হ্যাঁ, আমার মনে হয়তো এই বছর পুজো গন্ধটা একটু কমই আছে, কিন্তু আমার আশেপাশে অনেকেই দেখছি কেনাকাটা হয়ে যাচ্ছে, কে কোন ড্রেস পরবে ভাবনা চিন্তা হয়ে যাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে। বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি 9:30 থেকে। তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, কি শেয়ার করব কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম ভিডিও শুরু করলেই শেষ করা যায়, তো ভিডিওটা এখন শুরু করি। আর এদিকে কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে, 9:30 মতো বাজে। আমাদের বাড়িতে 10:30 11টার মধ্যে কিন্তু সেদ্ধ ভাতটা হলেও লাগবে। আমারও সেরকম। এখন এমন অবস্থা হয়ে গেছে, প্রচুর খিদে পায়। এই 8 মাস পড়ার পর থেকেই আমার যেন খিদের চাপটা বেড়ে গেছে। তো 10:30 11টার মধ্যে একদম মানে পাগল একটা খিদে লাগে। আবার দুপুরবেলার দিকে বেশি একটা লাগে না, হালকা মালকা খেলেই হয়ে যায় সেরকম। তো এই সময়টাতে আমার সেদ্ধ ভাত হলেও লেগে যায়, এরকম অবস্থা। অভ্যাসটা কিন্তু আমার মাই করেছে, জানো। তো এখন আমি আমি না, মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি বসে আছি, বসে ভাতের জালটা দেখছি। আর ওইদিকে একজন এসেছে, একটা দাদা এসেছে, সে দাদার সাথে মা গল্প করছে। সামনেই জানো তোমরা পুজো, তো আমাদের এদিকে পুজোর কালেকশন শুরু হয়ে গেছে। তো ওসব নিয়েই কিন্তু গল্প আড্ডা হচ্ছে। আর আমাদের এখানে গ্রামে যত মানুষ আছে সবাই মিলেই কিন্তু আমাদের এখানে পুজোটা করা হয়। তো এবার আর আমার পুজোতে সেরকম কোনো আনন্দ করার নেই, কোনো মজা করার নেই। তো এখন তো বলছি যে পুজোতে যাবো না, এটা সেটা, কিন্তু পরে হয়তো খুব খারাপ লাগবে, কারণ সবাই যখন দেখবো যাচ্ছে তখন হয়তো খুব খারাপ লাগবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা অনেকেই বলো আমি নাকি বাড়িতে অনেক কাজ করি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে ভয় পাই। দেখো, রান্না কিন্তু মাই করছে, আমি রান্নাঘরে এসে মায়ের সঙ্গে বসে গল্প করছি। আর এদিকে অঝোরে বৃষ্টি নেমেছে। আর এই পাশে একটা দাদা এসেছে আমাদের বাড়িতে, মানে আটকে গেছে বৃষ্টির আগেই এসেছিল, এখন বৃষ্টির মধ্যে আটকে গেছে। অনেক কদিন ধরে বৃষ্টি নেই, জানো। এখন এত সুন্দর একটা ওয়েদার, দারুণ লাগছে। ঠিকঠাক করে ঘুম হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে, সবই ঠিকঠাক। গ্রীষ্মকাল মানেই কিন্তু শুধু রোদ নয়, গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসে। আর এই দিনগুলো তো বেশ ভালোই লাগে। আজ বাড়িতে মসুর ডাল আর মুগ ডাল দুটো একসাথে মিক্সড করে রান্না হবে। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি রান্না করে নেওয়া যাক। মাকে বলেছিলাম যে মা, খিচুড়িটাই রান্না করো। মা বলছে যে তোর বাবা তো আবার বাজারে গেছে, আনতে পারে মাছ। তো কি বলবো আর, এখানে দুটো মাছ ঘরে আছে ফ্রিজের মধ্যে, সেই মাছগুলো ভেঙে চুরে ডাল রান্না করো ঘন করে, বেশ ভালো লাগে। আর এদিকে হাঁড়িটা কিন্তু ভেতরটা ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ তোমরা দেখলেই যে বাইরে বৃষ্টি হচ্ছে। মাকেও বললাম তোমার আর বাইরে গিয়ে কাজ নেই, বাইরে গিয়ে আর এসব ধুতে হবে না, তুমিও ভিজে যাবে। আর আমি তো বাইরে যাবই না, কারণ আমাদের উঠোনটা এত পরিমাণ পিচ্ছিল হয়েছে, বাইরে গেলে কোন না অঘটন ঘটে যায়। তো এভাবেই বসিয়ে দিয়েছি। জানি তোমরা এই এই হাঁড়িটা নিয়ে এখন অনেক কিছু বলবে যে কেন হাঁড়িটা ধুইনি। আমি ধুইনি, তার একমাত্রই কারণ হচ্ছে আমি বাইরেও যেতে পারবো না, মাকেও আমি বারণ করে দিয়েছি। মাও বলছিল যে এভাবেই বসিয়ে দেবো, একদিন বসিয়ে দিলে কিছুই হবে না, তাই না। তো এদিকে বৃষ্টি, এদিকে যদি আবার পিচ্ছিল হয়ে পড়ে যায়, আর মায়েরও শরীরটা গমগমা, মানে একটু গরম মায়ের শরীরটা। তো ভাবলাম যে থাক, হাঁড়ির ভেতরটা ধুয়ে ঘরে ভাত বসিয়ে দিই। তো এদিকে কিন্তু গ্যাসের মধ্যে সব কিছু বসানো হয়ে গেছে। রান্নার সময় এদিক সেদিকে একটু নোংরা হয়েই থাকে, তারপর আস্তে আস্তে কিন্তু সব ঠিকঠাক করে পরিষ্কার করা হয়ে যায়। দেখো, কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু আর থামছে না। আর মা ওইদিকে দেখতে যাচ্ছে যে আমাদের গরু ভেড়াগুলো ঠিকঠাক জায়গায় আছে কিনা। বৃষ্টি হলে সব দিকেই সুবিধা, জানো। শুধু এই পশু পাখিগুলোর একটু কষ্ট হয়, গরুগুলোর একটু কষ্ট হয়, তারা মাঠে যেতে পারে না। ভেড়াগুলোর একটু কষ্ট হয়, তারা মাঠে যেতে পারে না। আর এদিকে মাকে আমি আলু ভাজা কেটে দিচ্ছি। আজকে ডাল আর আলু ভাজা, সেরকম আর কিছুই নেই। কারণ আমার বাবা, তোমরা জানোই যে আমার বাবা সেরকম বেশি একটা বেরোতে পারে না বৃষ্টির মধ্যে। তো সেই কারণে মাছও আনতেও পারিনি। বাবা গেছিল, যাওয়ার পর হাফ রাস্তা থেকে ঘুরে চলে এসেছে এত পরিমাণ বৃষ্টি দেখে। তো কি করা যাবে, মাছ তো আর আনা হয়নি। তো মুসুর ডাল ছিল আর অল্প পরিমাণ মুগ ডাল ছিল, দুটো মিশিয়ে কিন্তু আজকে আমাদের রান্না হয়ে যাচ্ছে। আগে না, মাছ খেতে একদমই ভালো লাগতো না, ডালটা ভীষণ প্রিয় ছিল। এখন ডালটা যেন একদমই মুখ থেকে উঠে যাচ্ছে, কিন্তু আমার সেন্টার থেকে বলে দিয়েছে ডালটা একটু বেশি করে খেতে। এদিকে আলু ভাজাটাকে মাকে কেটে দিলাম,
আর মা আলু ভাজা বসিয়ে আবার চলে গেছে গরু আর ভেড়াটাকে দেখতে, কারণ বাড়িতে যখন ওরা আছে একটু পরপরই দেখে আসতে হয়, না হলে আমাদের বাড়ির সামনেই একটা জমি আছে, একটা চারা গাছের জমি আছে, সেই চারা গাছে যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু আবার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জমিটা দাদাদের, যদি কোনো ক্ষতি হয় তাহলে অবশ্যই খুব খারাপ লাগবে, তাই না? এদিকে কিন্তু আলু ভাজাটাকেও নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখন আমি ডালটা সম্বার দিয়ে নেব। তো এর মধ্যে মা আসেনি, তাই ডালটাকে আমি সম্বার দিয়ে নিচ্ছি। এদিকে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়েই ডালটাকে সম্বার দেবো, আর অল্প একটু পাঁচফোড়ন দেবো, কারণ ঘরেও কিন্তু সেরকম পাঁচফোড়ন নেই। দোকান গেলেও সে ভিজে যেতে হবে, আমাদের বাড়ি থেকে দোকানটা যেতেও 2 মিনিট টাইম লাগে। আর ভাইও চলে গেছে টিউশন পড়াতে। এখন যে ভাইকেও বলবো যে দোকান গিয়ে যা, দোকান থেকে দুটো আমাকে পাঁচফোড়ন এনে দে, সেটাও আর হবে না। তো হালকা একটু জিরে দিয়ে এই যে মাছগুলোকে ভেঙে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 2টো মাছ ছিল, 2টো মাছই ভেঙে চুরে রান্না করে নেব। আর এইভাবে মাছ ভাঙা দিয়ে 2 রকমের ডাল মিশিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মা মাঝে মধ্যেই কিন্তু এভাবে রান্না করে, আমার কাছে দারুণ লাগে খেতে। যখনই এরকম রান্না করে না, আমি তখনই 3বার করে ভাত খেয়ে নিই, জানো। আজকেও এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, এটার মধ্যে যদি আমি ভালো করে আরও আদা দিতাম, একটু বেশি করে যদি আমি পাঁচফোড়ন দিতাম, মানে একদমই কম পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি, বেশ ভালো হতো। তবুও ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাছগুলোকে আর একটু খুন্তি দিয়ে ভেঙে চুরে দিচ্ছি, কারণ না হলে কিন্তু কারো জায়গা, মানে কারো থালে মাছ পড়বে, কারো থালে পড়বে না, তা নিয়ে হয়ে যাবে আবার বোন ভাই আমার মধ্যে ঝগড়া। তো তাই ভাবছি যে মাছগুলো একটু ভেঙে দিই, সবার পাতে যেন একটু একটু করে পড়ে। তারপরে যে ডালটাকে দিয়ে ডালটাকে সম্বার দিয়ে দিলাম। আর এই ডালটা খেতে আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগে কি বলবো, তাই বারবারই বলছি। তো চলো ডালটাকে নামিয়ে নেই, পরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি। ডাল করেছি আর করলাম কী বলে এটাকে, আলু ভাজা। আর কালকের শুকনো মাছের অল্প চাটনি ছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে। বৃষ্টি এখনও থামছে না, আমাদের এদিকে মনে হয় বন্যা হবে এবার। মানে বৃষ্টি যে হয়ে যাচ্ছে, এক নাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, বৃষ্টি ভালোই লাগে, মানে আকাশটা ঠান্ডা ঠান্ডা থাকে, ঘুমটাও ভালো হয়। আর তাছাড়াও মানে আজকে দুদিন মানে 2 দিন থেকেই বৃষ্টি হচ্ছে। আর 2-1টা দিন বেশি হলেই ভালো লাগবে না। মানে আমাদের বাঙালিদের এরকম মানে একটা এরকম জিনিস, কিছুই সহ্য হয় না আমাদের, না গরম সহ্য হয়, না বৃষ্টি সহ্য হয়, না ঠান্ডা সহ্য হয়, এরকম একটা অবস্থা। বাইরেটা মানে বৃষ্টিতে কাদা একদম শেষ হয়ে গেছে। উঠানগুলো আমাদের একবার সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে, তাও যা অবস্থা তোমাদের দেখাই। এ দেখো, সকালে একবার করে ঝাড় দেওয়া হয়ে গেছে, তাও কি অবস্থা উঠানের। তো আরেকবার বৃষ্টি কমলে মা ঝাড় দিয়ে নেবে। আর আজকে আমাদের গাছে ওই যে নীলফুল গাছটা আছে, ওটার মধ্যে অনেক ফুল ফুটেছে, একদম অনেক ফুল ফুটেছে একসাথে। আজকে পুজো দেওয়ার সময়, আজকে এমনিতে বৃহস্পতিবার আছে, পুজো দেওয়ার সময় অনেকগুলো ফুল তোলা যাবে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করি। রেস্ট করে পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি এক গাদি শাড়ি নিয়ে বসেছি, যেটা হচ্ছে আমার পুজো কালেকশন, আমি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো তুমি তো আগে বলেছো পুজোতে কোনো রকম শাড়ি নেবে না। তো পুজোতে এতগুলো শাড়ি হয়ে গেছে, দেখো, 1টা 2টো 3টে 4, একটা হচ্ছে জিমিচু 5 6 7 8টা শাড়ি হয়েছে টোটাল পুজোতে। এবার আমার 8টা শাড়ি হয়েছে। তো কোনটা কেমন শাড়ি হয়েছে সব তোমাদের দেখাবো, তার সাথেও সব ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে এবার পুজোতে আমি কোনো রকম কোনো শাড়ি কিনিনি। তো এখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা শাড়ি আমার এই বছরের মধ্যেই কেনা, আর একটা শাড়ি শুধু আগের বছরের আমার কেনা। তো সেটা হচ্ছে এই যে জিমিচুটা দেখতে পাচ্ছ, এর আগের বছর এই জিমিচুটাই কিনেছিলাম। তখন এটা যে জিমিচু নাম সেটা আমি জানতাম না, এবার নতুন ট্রেন্ডিংয়ে শাড়িগুলো বেরিয়েছে দেখলাম। কিন্তু যে শাড়িগুলো মানে ট্রেন্ডিংয়ে চলছে, সেই শাড়িগুলো আর আমার শাড়িটার মধ্যে অনেকটা তফাৎ আছে, কিন্তু দেখতে একদম সেম কালার, সেম মানে সব কিছুই। টিস্যু কাপড়ের ওটা যেমন, সেটাও এটা এরকম। ওটার মধ্যে দেখবে মাঝখানে কাজ করা আছে, আর আমারটার মধ্যে টোটাল বডিতে কাজ করা। তো চলো প্রথম থেকে তোমাদের সাথে শাড়ি শেয়ার করি। তো জানোই তোমরা, আমার জ্যৈষ্ঠ মাসের দিকে এখানে একটা বোনের বিয়ে গেছে, আমার মামাতো বোনের। তো সেখানে বোনের বিয়ের সময় আমি একটা ভালো সুন্দর দেখে শাড়ি কিনেছিলাম, মানে বেনারসি এগুলোকে বলে না, তো বেনারসি টাইপের কিনেছিলাম। তো সেটাও আমি বোনের বিয়ের দিন পরেছিলাম, আর দাদার বিয়ের দিন পরেছিলাম, মানে আমার মাসির ছেলের যে বিয়ে হয়েছিল সেদিন পরেছিলাম। তাছাড়া আমার শাড়িটা পরা হয়নি। তো এটাও আমার পুজোর শাড়ি ধরতে গেলে। এই যে এটা হচ্ছে এই যে বেনারসির মতো। তো চলো শাড়ির গাদিটা আগে নিচে রাখি, তারপর একটা একটা করে শাড়ি তোমাদের দেখাই। এইটা হচ্ছে বোনের বিয়ের সময় কেনা লাল টুকটুকে একটা শাড়ি, কারণ আমার এরকম বেনারসি শাড়ি আমার নেই। এটাকে বেনারসি বলে না, তবু বেনারসির মতোই দেখতে। তো দেখো, এরকম শাড়ি আমার একটাও নেই।
মানে ভাবতাম যে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে যে আমার তো ভালো শাড়ি নেই, কোথাও গেলে আমি কি পরে যাব, কি সমাচার, কোনো কিছুই আমার তখন মাথায় আসতো না। সবাই দেখতাম বেনারসির মতো শাড়ি পরতো, কত সুন্দর লাগতো। তো আমার তো সেরকম শাড়ি ছিল না। তখন 1000 টাকা দিয়েই এই শাড়িটা আমি জ্যৈষ্ঠ মাসে কিনেছিলাম, 2 দিন পরেছি। তো এটাও কিন্তু পুজোতে পরা যাবে। পুরো শাড়িটাই তোমাদের দেখাই, দাঁড়াও। ভীষণ সুন্দর শাড়িটা, পুরো শাড়িটা এরকম লাল, মানে লালের মধ্যে দেখো, ভীষণ সুন্দর শাড়িটা, একদম পান পাতা ডিজাইনের মধ্যে পুরো শাড়িটাতে কাজ করা আছে। আর বর্ডারটাও দেখো, ভীষণ সুন্দর বর্ডারটা, ভীষণ সুন্দর, কি সুন্দর বর্ডারটা। আর মোটা পাড়ওয়ালা শাড়ি আমার কাছে বেশ ভালো লাগে, এটাও নিয়েছিলাম মোটা পাড়ওয়ালা শাড়ি। আর এই শাড়িটা আমি কিনেছিলাম কোথা থেকে সেটাও আমি তোমাদের বলছি। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর, সবুজ আর হচ্ছে লালের মধ্যে। আর এটার যে কুচিটা আছে সেটাও পড়েছে কিন্তু সবুজের মধ্যে। এটা হচ্ছে কুচিটা পড়বে, কুচিটাও কিন্তু সবুজের মধ্যে, ভীষণ সুন্দর শাড়ি পরেছে। মানে এই শাড়িটা আমি নিয়েছিলাম ফেসবুক থেকে। ফেসবুকে এমনিতে মার্কেট প্লাস নামে একটা ইয়ে আছে, তো সেখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আমি কোনোদিন ফেসবুক থেকে কেনাকাটা করিনি, তখন ভাবলাম যে না, প্রথমবার দেখি কিনে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আমার দাম অনুযায়ী শাড়িটা আমার কাছে এতটা ভালো লেগে গেছিলো যে তখন মনে হলো যে না, একবার চেষ্টা করে দেখাই যেতে পারে। তো সেটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমি ফেসবুক থেকে। তো নিয়েছিল তখন 1000 টাকা। ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, আমি 2বার পরেছি। এবার পুজোতেও কিন্তু মানে এটা পরাই যায়, খুব সুন্দর শাড়ি। তো চলো, এটা তো দেখানো আমার হয়ে গেল। আরেকটা শাড়ি তোমাদের দেখাই, সেটা হচ্ছে বেনারসির মতোই দেখতে। এটা হচ্ছে মায়ের শাড়ি, আমার মা এরকম শাড়ি পরে না, মানে এরকম বেনারসি টাইপের শাড়ি পরে না। এটাকে কি বেনারসি যেন বলে আমি জানি না। তো এরকম শাড়ি পরে না। তো এটা আমার মাকে একজন গিফট করেছে, সেটা হচ্ছে যে বোনের বিয়ে হয়েছিল সেই বোনের বিয়েতে আমার মা ঘটক ছিল। তো সেই কারণে সেই ছেলে বাড়ি থেকে কিন্তু মাকে এটা গিফট করেছিল। তো মা একদিনই শাড়িটা পরে আমাকে দিয়ে দিয়েছে, বলছে যেটা তুই পরে নিবি। আর শাড়িটা ভীষণ ভারী। এই হচ্ছে শাড়িটা, কালারটা হচ্ছে দেখো বেগুনি কালারের মধ্যে। আর ওই শাড়িটা হচ্ছে যেমন কাজগুলো বড় বড়, আগে তোমাদের যেটা দেখিয়েছে এটা হচ্ছে কাজগুলো ছোট ছোট। এটারও সেম দেখো, এই যে কুচিটার মধ্যে গেছে সবুজ রঙের, কুচিটা হচ্ছে সবুজ রঙের। আঁচলটাও তোমাদের দেখাই। আমার জীবনে বেস্ট সুন্দর শাড়ি যদি কোনো দিন দেখে থাকি বা আমার কাছে লেগে থাকে, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আঁচলটা, পুরোটাই সবুজের মধ্যে। আমার কাছে দারুণ লেগেছে এই শাড়িটা। এই শাড়িটাও কিন্তু পুজোতে পরা যেতে পারে। এবছর শাড়ি কেনা তো একদমই আমার হবে না, কারণ তোমরা জানোই সামনে এখন এসব মানে শাড়ি টাড়ি কিনে টাকা পয়সা নষ্ট করার থেকে সামনে এখন আমাদের একটা শুভ দিন আসতে চলেছে, যেটাকে আমি বলি আমাদের একটা বিপদ আসতে চলেছে। বিপদ বলতে দেখো যে এখানে কি বোঝায়, যে আমি হসপিটালে ভর্তি হবো, তারপর কত টাকা পয়সা, তারপর অনেক কিছুই অনেক দরকার পড়ে। তো সেটা যখন আসতে চলেছে তখন এইরকম এখন শাড়ি কিনে টাকা নষ্ট করার কোনো দরকারই পড়ে না। আমার অনেকগুলো শাড়ি আছে। আর এবার পুজোতেও তো আমার সেরকম কোথাও ঘোরা হবে না, পুজোতে আমি এবার কোথাও যাব না, বাড়িতেই আমার সারাদিন থাকতে হবে। তার মধ্যে একদিন যদি অষ্টমীতে যাই, আমাদের বাড়ির পাশেই পুজো হয় ক্লাবের মধ্যে, তো সেখানে যদি একদিন যাই বোনদের সাথে, অঞ্জলি টঞ্জলি তো কিচ্ছু দেওয়া হবে না। আগে আগে ইচ্ছে করতো অঞ্জলির জন্য এক্সট্রা একটা শাড়ি কিনবো, তারপর ঘুরতে যাব সেদিন একটা এক্সট্রা শাড়ি কিনবো, সেরকম অনেক ইচ্ছে করতো। এখন আর এগুলো সম্ভব না। আর আমার মা ফাল্গুন মাসের দিকে গেছিল গয়াতে, তো তখন মা আমার জন্য একটা হলুদ রঙের শাড়ি নিয়ে এসেছে। এটা হচ্ছে কিন্তু গয়ার শাড়ি, এটাও আমি ঠিক একদিন পরেছি, হলুদ কালার আর লাল সবুজ দিয়ে কাজ করা। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। দেখো, এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর শাড়িটা। এটা কিন্তু কোথাও জল ভরা হোক, মানে অষ্টমীর অঞ্জলি দেওয়া হোক, যে কোনো টাইমে এই শাড়িটা পরা যায়। আর এই শাড়িগুলো না একদম মানে এই শাড়িটা যেমন আমি সামলাতে পারি, যে পরে আমি ভীষণ কমফোর্টেবল হই। এই শাড়িটা পরার পর মনে হয় যে না, আমি একটা শাড়ি পরেছি, দেখতে সুন্দর লাগছে, কিন্তু শাড়িটা আমি সামলাতে পারছি। কতগুলো শাড়ি আছে ভীষণ ভারী, সামলাতে পারি না। আর এই যে আরেকটা শাড়ি তোমাদের দেখাই, এটা একদিনও পরা হয়নি এখনো শাড়িটা, শুধু ভাঁজটাই খুলে আমি রেখে দিয়েছি। তো এই হচ্ছে একটা শাড়ি, এই দেখো, এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে। এই শাড়িটাও আমার না, মায়ের। তো মা এই শাড়িটাও আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার মা এরকম চটকা টটকা কালার পরে না, একটু উগ্র কালার হলে আমার মা শাড়ি পরতে চায় না। তো সেই কারণে এই শাড়িটাও মা আমাকে দিয়ে দিয়েছে। এটার কালারটাও দেখো, কচু পাতা কালার, ভীষণ সুন্দর এই শাড়িটাও। এটার সাথে সাদা ব্লাউজ পরলে যা লাগবে না, দারুণ লাগবে। আর এটার তোমরা বর্ডারটাও দেখো, ভীষণ সুন্দর শাড়ির বর্ডারটা।
তো এটার সাথে কিন্তু সুন্দরভাবে সাদা রঙের একটা ব্লাউজ পরলে দারুণ লাগবে। আর এই হচ্ছে শাড়িটা। শাড়িটা আমার শরীরে দিয়ে কি কেমন লাগছে অবশ্যই বলো। আর এরকম শাড়ি কিন্তু পুজোতে অবশ্যই পরা যায়, এর সাথে একটা সাদা রঙের ব্লাউজ পরলে মানে ব্লাউজটার ডিজাইনটা একটু সুন্দর লাগলে দারুণ হবে, দারুণ। তারপর দেখাই তোমাদের আমার জিমিচু। এর আগের বছরে নিয়েছিলাম, যেটা আমি জানতাম না যে এবছর এই শাড়িগুলো ট্রেন্ডিং বেরোবে, এগুলোকেই জিমিচু বলা হবে। তো আমি জানতাম না। আগের বছর এই শাড়িটা আমাকে আমার বৌমনি গিফট করেছিল। এটা আমি 3-4 বারের বেশি পরে নিয়েছি। এই হচ্ছে আমার জিমিচু। এই দেখো পুরোটার মধ্যে কি সুন্দর কাজ করা, একদম খুব সুন্দর করে কাজ করা আছে পুরো শাড়ির মধ্যে। শাড়িটা তো আমার দারুণ প্রিয় একটা শাড়ি। যখন আমার বৌমনি আমাকে গিফট করেছিল আমি এই শাড়িটাই পছন্দ করেছিলাম। এগুলো হচ্ছে অনলাইন থেকে কেনা শাড়ি। দেখো শাড়িটা কিন্তু দারুণ সুন্দর। টিস্যু কাপড় যে আছে ওই কাপড়ের মধ্যেই পরে, কিন্তু পুরো শাড়িটাতেই খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। এরকম সুন্দর একটা আয়নার মতো ডিজাইন করা। আমি জানি না এগুলো ঠিক কি বলে, কিন্তু শাড়িটা আমার কাছে ভীষণ পছন্দের। এই শাড়িটা কিন্তু আমি অনেক কবার পরে ফেলেছি, পুজোতেও পরেছি, এটা পরে এর আগের বছর পুজোতে আমি ঘুরেছি। এই শাড়িটা আমার কাছে এতটা প্রিয় কি বলবো, দারুণ পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা একদম পরার পর মনে হবে না তুমি শরীরে কোনো শাড়ি পরেছো, এতটা সফট শাড়িটা। এমনিতে মনে হয় কি এই যে কাজ করাগুলো যদি হয়তো শরীরে খোঁচা লাগবে, কিন্তু একদমই না, শাড়িটা একদম সফটের মধ্যে। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এবার সাধের মধ্যে আমার মাসি আমাকে শাড়ি দিয়েছে, তোমরা দেখেছো, যেটা আমি এখনো ভাঁজ খুলিনি। এই যে আজকে তোমাদেরকে খুলে দেখাবো, আমিও দেখিনি শাড়ির ভেতরটা ঠিক কেমন। এই হচ্ছে মাসির দেওয়া সেই শাড়িটা, যেটাকে কি বলে, মাসি যেন কি শাড়িটার নাম বলেছিল, হ্যান্ডলুমের শাড়ি। তো এই হচ্ছে হ্যান্ডলুমের সেই শাড়িটা। আমি না একদমই শাড়ি চিনি না, কোনটাকে কোন শাড়ি বলে, কোনটার নাম কি হতে পারে আমি কিচ্ছু চিনি না সত্যি। শুধু জানি শাড়ি পরতে হবে এতটুকুই, এত কিছু জেনেও লাভ নেই। এই হচ্ছে মাসির দেওয়া সেই শাড়িটা, আমার কাছে খুব পছন্দের। এটার সাথে যদি আমি নীল কালারের ব্লাউজ দিয়ে পরি দারুণ লাগবে দেখতে, দারুণ লাগবে। তো এই শাড়ির আঁচলটাও তোমাদের দেখাই ঠিক কেমন। আঁচলটার মধ্যে এরকম কিন্তু ঝুলের কাজ করা আছে, দেখো খুব সুন্দর ঝুলের কাজ করা আঁচলটার মধ্যে, দারুণ লেগেছে আমার শাড়িটা। মানে এই শাড়ির যে পাটটা আছে পাটটাও ভীষণ সুন্দর, দেখো মোটা পাড়। আমার কাছে মোটা পাড়ের শাড়ি খুব ভালো লাগে। এটা কিন্তু বয়স্ক মানুষ বলো, তারপর আমাদের মতো কম বয়স্ক সবাই কিন্তু এই শাড়িগুলো পরতে পারে। আমার মা কিন্তু একদমই চটকা কালার শাড়ি পরতে ভালোবাসে না, কিন্তু এটার কালারটা হতে পারে সেরকম একটু বেশি কালার, কিন্তু এই শাড়িটা আমার মাকে পরলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এবার পুজোতে তো আমি কোথাও যাবো না ঘুরতে, কোথাও আমার সেরকম যাওয়ার নেই। তো ভাবছি একবার পুজোতে মানে একদিন মাকে এটা পরে একটু ঘুরতে পাঠাবো। আমাদের এখানে বাজারে পুজো হয়, তো বাজারেই পাঠাবো মাকে পরে, যে একটু ঘুরে আসো ভাইয়ের সঙ্গে। আমি তো সারাদিন বাড়িতে থাকবোই, তো সেরকম আর মাকেই পাঠানো হবে, কারণ আমার মা বাবা সেরকম কোথাও ঘোরে না। তো দেখবে সবসময় মা বাবারা সবসময় আমাদের কথা চিন্তা করে, ভাবে যে আমার মেয়েটা ঘুরে আসুক, আমার ছেলেটা ঘুরে আসুক। ছোটোবেলায় কিন্তু মা বাবা কোনোদিন শাড়ি টাড়ি এসব কিছুই নেয়নি, বাবা কোনোদিন শার্ট প্যান্ট নেয়নি, কিন্তু মাও কোনোদিন শাড়ি নেয়নি। সবসময় চেষ্টা করেছে আমরা কি চাই, আমি কি চাই, ভাই কি চাই, সেগুলো সবসময় দেওয়ার চেষ্টা করেছে। যদি আমি 1000 টাকার জামা চেতাম, সেখানে 500 টাকা হলেও কিন্তু আমার বাবা ভালো একটা জামা আমাকে এনে দিত। আর আমরা এতটাও বড়লোক ছিলাম না, বা এতটাও আমরা এখন পর্যন্ত সেরকম আমাদের ইনকাম না যে আমরা ইচ্ছা করলে 2000-3000 টাকা শাড়ি কিনতে পারবো। আমার কাছে এখনো মনে হয় যে আমি 1000 টাকার উপরে যদি শাড়ি কিনি, সেটা আমি আমার শরীরেই লাগাতে পারবো না, কারণ এত দামি শাড়ি আমার মনে হয় না আমি আমার শরীরে কোনোদিন দিতে পারবো। আর আমি চাইও না, আমি সবসময় 500, 1000-এর নিচে, 1000 এতটুকুর মধ্যেই শাড়ি কিনতে চাই। তো এই দেখো এই শাড়িটা কিন্তু আমি ভেবেছি যে অঞ্জলির দিন মানে অষ্টমীর দিন যেদিন যাব এখানে বোনদের সাথে, আমাদের এখানে ক্লাবের মধ্যে, সেদিন আমি এই শাড়িটা পরে যাব। এই শাড়িটার সাথে কিন্তু লাল রঙের ব্লাউজ পরো বা সাদা রঙের ব্লাউজ পরো, দারুণ লাগবে। এই শাড়িটা পুরোটার মধ্যেই দেখো কি সুন্দর একটা কাজ করা, পুরো নারিকেল গাছ আর হচ্ছে একটা মানুষ একটা ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, কি বলে, বলম নিয়ে দাঁড়িয়ে আছে। তো কেউ মাইক বাজাচ্ছে, কেউ সানাই বাজাচ্ছে, এরকম কিন্তু ডিজাইনটা। আর পাটটাও দেখো ভীষণ সুন্দর পাটটার মধ্যে হচ্ছে বউ নিয়ে যাচ্ছে, মানে আমরা একটা কবিতা পড়েছিলাম না, কুমোর পাড়া গরুর গাড়ি, সেরকমই এই শাড়িটার মধ্যে তুলে ধরা হয়েছে। এই শাড়িটা আমি ভেবেছি যে অঞ্জলির দিন বোনদের সাথে ঘুরতে যাব, মানে আমাদের এখানে ক্লাবে যাব, সেদিন পরে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকবো। আর এই শাড়ির আঁচলটা তোমাদের বলি, এরকম পম ডিজাইন করা, নানা রকমের পম ডিজাইন করা। এই শাড়িটা আমার কাছে এতটা পছন্দের, এতটা সফট শাড়িটা, সুতির শাড়ির মধ্যেও কিন্তু এত সুন্দর শাড়ি আমি কোথাও দেখিনি, আমার কাছে দারুণ লাগে শাড়িটা।
তাছাড়াও ভেবেছি যে অষ্টমীর দিন অঞ্জলি দিতে মাকে পাঠাবো। মা আমার কোনোদিনই অঞ্জলি টঞ্জলি দেয় না, বলে তোরা দিয়ে আয়, তোদের ভগবান যদি তোদেরকে আশীর্বাদ করে তাহলেই হয়ে যাবে। মা বাবা কিন্তু এরকমই হয়। তো ভাবছি যে এই যে শাড়িটা আছে এটা পরে মাকে সেই দিন অষ্টমীর দিন অঞ্জলি দিতে পাঠাবো। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িতে দেখো স্টোনের কাজ করা। সুতির শাড়ি হলেও কিন্তু এত সুন্দর শাড়ি আমি কোনোদিন দেখিনি। পুরো শাড়িতে সুন্দরভাবে একদম স্টোনের কাজ করা। জানি স্টোনগুলো উঠে যাবে, কিন্তু শাড়িটা দারুণ সুন্দর, আমার কাছে দারুণ লেগেছে। তো এই হচ্ছে শাড়িটা। আমি শাড়িটার এখন ভেতরে পেপার লাগানো আছে, মানে শাড়ির ভেতরে যে পেপার থাকে সেই পেপারগুলো আছে, এখনও আমি খুলিনি, এরকমভাবেই আছে। তো ভাবছি যে একদম অষ্টমীর দিন মাকে বলবো যে এই শাড়িটা তুমি পরো, হয় অষ্টমীর দিন, না হলে যেদিন সিঁদুর ছোঁয়ানো হবে, সিঁদুর ছোঁয়ানোর দিন আমরা নতুন শাড়ি পরে মাকে সিঁদুর ছোঁয়াতে যাই, নতুন শাড়ি, নতুন সিঁদুরের কৌটো, নতুন আলতা এসব নিয়ে যাই। তো ভাবছি যে এটাই মাকে বলবো তুমি পরে যাও যে কোনো একদিন। তারপর হচ্ছে এটা তোমরা জানো এটা কে দিয়েছে, এটা দিয়েছে আমার মামাবাড়ি থেকে শাড়িটা। শাড়িটা আমার কাছে এতটা পছন্দের, আর শাড়ির দামটা শুনলে আমার মাথাটা ঘুরে যাচ্ছে, এতটাই দাম শাড়ির। আমি কোনোদিন ভাবিনি যে আমি এত দামি শাড়ি আমার শরীরে আমি লাগাবো, মানে আমার শরীরে আমি পরবো। সত্যি এখনও শাড়িটা পরতে গেলে বা শাড়িটা ধরতে গেলে আমার ভেতরটা কেঁপে ওঠে। শাড়িটার দাম হচ্ছে কত জানো? 2000 টাকা। আমি কোনো দিন এত দামি শাড়ি আমি মানে ভাবতেও পারিনি আমি পরবো। সত্যি আমাকে দিদি প্রথমে একটা শাড়ির কথা বলেছিল, কি বলেছিল, তসর সিল্ক। তো ওর কি তসর সিল্ক আছে? তো আমি বলেছিলাম আমার ওইসব শাড়িটাই আমি কিছু চিনি না, আমার কাছে নেই। তো বলছিল যে তসর সিল্ক শাড়ি দেবে 2500 টাকার মধ্যে। আমি প্রথমেই নমস্কার করে বলেছি যে এত দামি শাড়ি আমার চাই না, এত দামি শাড়ি আমার দরকার নেই, কারণ এত দামি শাড়ি তুমি আমাকে দেবে আমি আমার শরীরেই লাগাতে পারবো না শাড়িটা, কারণ আমার শাড়িটা দেখলেই আমার ভেতরটা কাঁপবে। তখন মনে হবে 2000 টাকা, যেটা আমার ইনকাম করার, আমি নিজেও কোনোদিন এইভাবে মানে ইনকাম করতে পারবো না। তো যখন আমি ওকে বললাম তখন ও আমাকে বললো যে আমার যেটা ইচ্ছে আমি তোদেরকে সেটা দেবো, মানে তোকে সেটা দেবো। তো হয়তো ভালোবাসে বেশি দেখেই তো দিয়েছে, ভালোবাসা পেয়েছি, ভালোবাসা দিয়েছি, সেই কারণেই হয়তো পেয়েছি না। তো এসব নিয়ে আর কথা না বলি, আগে তোমাদেরকে শাড়িটা দেখাই। শাড়িটার কাজ করাটা এতটা সুন্দর, তোমরা হয়তো ক্যামেরাতে এতটা সুন্দর দেখতে পাচ্ছ না, কারণ আমি লাইট জ্বালিয়ে ভিডিও করছি। তো শাড়িটা এতটা চিকচিক করে, মানে শরীরে দিলে দেখো এতটা পরিমাণ সুন্দর। আর এই কালারটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা কালার, মানে এতটা ভালো লাগে আমার এই কালারটা। আমি দেখতে কালো, আর কালো মানুষের দেখবে হলুদ কালার, তারপর আকাশি কালারটা ভীষণ সুন্দর লাগে কালো মানুষকে পরলে। তো এই হচ্ছে শাড়িটা, কালারটা দেখো তোমরা, পুরো শাড়িতে এরকম ডিজাইন করা। শাড়িটা ধরতে এতটা পরিমাণ সফট, কি বলবো, এতটা পরিমাণ সফট, মানে মুলায়ম একদম শাড়িটা। আর আমার এই শাড়ির সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই শাড়ির আঁচলটা, আর এই শাড়ির কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটার দেখো মানে নিচের যে পাটটা আছে, পাটটাও দেখো কত মোটা। যতগুলো শাড়ি পেয়েছি তার থেকে সব থেকে বেস্ট শাড়ি লেগেছে আমার এটা, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি 2000 টাকা দামি শাড়ি আমি আমার শরীরে পরবো। সেটা একদমই আমার মামা বাড়ির জন্যই হয়েছে। আমি এত দামি শাড়ি আমি কোথাও চাই না, বা আমাকে কেউ, আমি চাইও না কেউ আমাকে দামি দামি শাড়ি দেয়, কেউ আমাকে দামি দামি জিনিসপত্র দেয়, চাই না। আমি সবসময় চাই যে সবাই আমাকে আশীর্বাদ করুক, বলুক যে আমার কোলে আসতে চলেছে সে যেন সুস্থ সবলভাবে নিখুঁত একটা সন্তান আসে আমার। তো আমি এটাই চাই সব সময়। আর এখন সব সময় আমার ভাবনাই হচ্ছে ভগবান যে আমার মধ্যে আছে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখন দেখো মানুষ অনেক জায়গা দিয়ে অনেক কিছু বলবে, অনেকেই অনেক কিছু বলতে থাকবে, কিন্তু এসব কথা কানে না নেওয়াই ঠিক আছে। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদিভাই এসব কথা তুমি কানে নিও না, আমি একদমই এসব কথা কানে নিতে চাই না, কারণ আমার অতি কোনো দিকে তাকাতে ভালো লাগে না। আমি এখন ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, আমার মা কালীর কাছে আমি সবসময় প্রার্থনা করি, মা যে আসতে চলেছে তাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, এটাই আমি তোমার কাছে সবসময় চাই। আর এটাই তোমার কাছে চাই যেন আমি যখন বাচ্চা জন্ম দেব সেটা হবে অঘ্রাণ মাস, পৌষ মাঘ, এই 2 মাস সুস্থ করে দিও তাড়াতাড়ি। তোমার পুজোতে আমি থাকতে চাই। তোমরা জানোই মাঘ মাসের দিকে মামার বাড়িতে খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। আমি চাই আমি আমার সন্তানকে নিয়ে, আমি আমার স্বামী, আমরা 3 জন মিলে মায়ের পুজোতে উপস্থিত থাকতে। আমি জানি এবার পুজোতে আমি সেরকম অঞ্জলি দেওয়া, কোনো রকম কোনো আচার অনুষ্ঠান কোনো কিছুই আমি করতে পারবো না, কিন্তু আমি সবার সঙ্গে থাকতে পারবো। আর আমাদের মাঝখানে একটা ছোট্ট পুচকু থাকবে, এটাই ভেবে অনেকটা আনন্দ হচ্ছে। সব সময়ই আমাকে
দিদি, বোন, মামি ওরা সব সময় আমাকে বলে তুই কোনো দিকে নেগেটিভ চিন্তা করবি না। এখন এই সময়ে যারা তোকে খারাপ কথা বলে, যারা তোকে এরকম কথা বলে, বা কেউ যদি তোকে কোনোদিন খারাপ কথা বলে, এসব একদমই কানে নিস না। কারণ মানুষের ধর্মটাই হচ্ছে খারাপ বলার, খারাপ মানে এরকম আছেই মানুষ অনেকেই। তো একদিকে জানবি যে এই সময় তোর পাশে যারা আছিস তারাই তোর আপন, আর এই সময় তোর পাশে যারা নেই তারা তোর পরম শত্রু। আমি চাই না আমার জীবনে কেউ পরম শত্রু হয়ে থাক, বা আমি চাই না আমার জীবনে কেউ সেরকম খারাপ হয়ে থাক। আমি সবার ভালো চাই, আমি সবার ভালো চাই। হ্যাঁ, এরকম বলতে পারো তুমি অনেক ভুল করেছো, ভুল মানুষ মাত্রই হয়, এরকমও আছে ভুল মানুষ মাত্র হয়। হয়তো আমি কোনো ভুল করেছি, হয়তো আমি জীবনে এমন কোনো পাপ করেছিলাম, তাই হয়তো আজকে আমাকে অনেক রকম অনেক মানুষের অভিশাপ শুনতে হয়। তো সেসব আমি কানে নেব না। কথায় বলে যে শকুনের অভিশাপে গরু কোনোদিনও মরে না। তো এই কথাগুলো আমি আজকে একটু বলতে তোমাদেরকে বাধ্য হচ্ছি। কালকে না পরশু দিনই, এতটা মনে নেই, 2-1 জন আমাকে কমেন্টে অনেক কিছু বলেছো। তো এসবও বলবো না, কি বলেছো না বলেছো কিচ্ছু বলবো না এসব। শুধু এটাই বলবো, শকুনের অভিশাপে কোনো গরু মরে না। শকুন তাগিয়েই থাকবে, কিন্তু এই গরুটাকে যতই বলবে যে অভিশাপ দেবে যে তুই মরে যাবি, তোকে মরলে তোকে আমরা চিড়ে খাবো, কিন্তু সেটা কোনোদিনই হয় না। যতই যাকে অভিশাপ দাও, সেই অভিশাপগুলো তার কাছে আশীর্বাদ হয়ে পড়ে। আমি জানি আমাকে যেই যত অভিশাপ দাও, যাই কিছু বলো না কেন, আমার কাছে সব অভিশাপগুলো আমি জানি আমার কাছে আশীর্বাদ হয়ে পড়ছে। তার কারণ আমি মা কালীর ভক্ত একজন। আমি আমার মাকে মন থেকে সবসময় ডাকি যে আসছে তাকে সুস্থ রেখো, তাকে ভালো রেখো। এর থেকে বেশি কিছু মা আমি তোমার কাছে চাই না। সবসময় চাই আমার পরিবারটাকে ভালো রেখো। আর আমি এটা ভালোবাসি, বা এটা আমি সবসময় মন থেকে চাই, আমি আমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে। হ্যাঁ, হয়তো তোমরা বলতে পারো যে তুমি তো শ্বশুরবাড়িতে থাকো না, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছো, এটা ওটা অনেক কিছু। আর হ্যাঁ, তোমাদের আমি সামনে একটা কথা বলে দিই যে তোমরা অনেকেই বলেছো আমি আমার শাশুড়ির নামে এটা ওটা মন্দচারী অনেক কিছু বলেছি, কিন্তু তোমরা ভালো করে ভিডিওগুলো দেখবে, আমি আমার শাশুড়ির নামে কোনো মন্দচারী কোনো ভিডিওতে করিনি। আগে হয়তো বলেছিলাম, আগে আমাদের একটা ফোন এসে গেছিল, তো কি বলবো, আর এইসব আমি চাই না। আমি সবসময় আমার মাইন্ডটাকে ভালো রাখতে চাই। চতুর্দিকে অনেকেই অনেক কিছু বলবে, মানে যে কথাটা আমি মুখ দিয়ে বলিনি, যে কথাটা আমি বলতে পারি না, আমি জানি যে এই কথাগুলো আমি বলিনি, তবুও যদি কেউ বলে থাকে, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা যে তুমি আমাকে নিয়ে ভাবছো, তুমি আমাকে নিয়ে কিছু কথা বলছো, এর জন্য আমি অনেক ধন্য তোমার কাছে। এর জন্য আমি তোমাকে 100 কোটি প্রণাম দিই যে না, তুমি আমাকে নিয়ে ভাবছো, তাহলে মনে হবে যে না, পৃথিবীতে কেউ একজন আছে যে আমাকে নিয়ে ভাবে। এর থেকে আর বেশি কিছু না। তো চলো, ব্লগটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে শাড়িগুলো দেখাতে দেখাতে তোমাদের। তো এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু আশীর্বাদ করো যেন আমিও ভালো থাকতে পারি, আমার পুচকুও ভালো থাকতে পারে। অভিশাপ দেওয়া সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, অভিশাপ দিলেও আমি জানবো যে সেটা আমার কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসছে। তো এখানেই বলবো কথাগুলো, আর কিছু বলবো না এখানে। চলো, আজকের মতো এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আর কিছু বলবো না। টাটা।